হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যানিমেস প্যারা। তো আজকে আমরা ড্রামাটিক মনোলগ নিয়ে আলোচনা করব। সো ড্রামাটিক মনোলগ কী? ড্রামাটিক মনোলগ হলো একটি কবিতার ধরন, ঠিক আছে, যেখানে একটি একক চরিত্র থাকে এবং আমরা তার বক্তব্যের মাধ্যমে তার মনের অবস্থা, আবেগ বা তার চরিত্র বা তার কার্যকলাপ তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকি, ঠিক আছে। এটি নাটকের মতো, তবে কি কবিতার মাধ্যমে প্রকাশিত হয়। আমরা যদি সোজা ভাষায় বলি তাহলে ড্রামাটিক মোনোলগে মেনলি দুজন ক্যারেক্টার থাকে। তারা কে কে? একটা হচ্ছে সিঙ্গেল স্পিকার, ঠিক আছে, আর একজন সাইলেন্ট লিসেনার। তো সিঙ্গেল যে স্পিকার থাকে তার কাজ কি? সিঙ্গেল যে স্পিকার থাকে সে পুরো গল্পটাকে কবিতার মাধ্যমে বলে, ঠিক আছে। আর একজন সাইলেন্ট লিসেনার আছে যার কাজ হচ্ছে শুধু শোনা, ঠিক আছে। সে কিন্তু নিজে কথা বলে না, কিন্তু আমরা এটা বুঝতে পারি যে স্পিকার আর লিসেনারের মধ্যে কথোপকথন হচ্ছে, ঠিক আছে। তাহলে পুরো কবিতাটা একজন ব্যক্তির কথোপকথন হিসেবে লেখা হয়। বক্তা নিজের চিন্তা এবং অনুভূতিগুলি প্রকাশ করেন এবং শ্রোতা কী করে? উপস্থিত থাকে, কিন্তু তার উপস্থিতি প্রকাশ পায় না, ঠিক আছে। তাহলে শ্রোতার প্রতিক্রিয়া আমরা কিভাবে বুঝতে পারি ড্রামাটিক মনোলগে? বক্তার বক্তব্যের মাধ্যমে। তারপর কি হয়? বক্তা নিজের দৃষ্টিকোণ থেকে কথা বলেন, তবে তার কথা থেকে আমরা বক্তার চরিত্র সম্পর্কে জানতে পারি এবং এটাও জানতে পারি যে এটি একটি ছোট গল্পের মতো হয়ে থাকে এবং বক্তার বক্তব্যেই ঘটনা ও আবেগ প্রকাশিত হয়, ঠিক আছে। আর ড্রামাটিক মনোলগের আর একটা কী থাকে? বিশেষ নাটকীয়তা, যেখানে বক্তার ভাষা এবং ঘটনা বর্ণনার মাধ্যমে নাটকের আবেগ এবং উত্তেজনা তৈরি করে। এখন ড্রামাটিক মনোলগ নিয়ে যখন আলোচনা করেই ফেললাম, তাহলে ড্রামাটিক মনোলগ বললে ফার্স্ট যে নামটা আমাদের চোখের সামনে বা মুখের সামনে ভেসে ওঠে সেটা কি? যে নামটা ফার্স্ট আমাদের মুখে আসে বা চোখের সামনে ভেসে ওঠে সে নামটা হচ্ছে রবার্ট ব্রাউনিং। তাহলে রবার্ট ব্রাউনিং এই ড্রামাটিক মনোলগকে তার কবিতার মাধ্যমে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন, ঠিক আছে। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি মাই লাস্ট টাচেস একটা রবার্ট ব্রাউনিংয়ের বিখ্যাত কবিতা, যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন ডিউক, তার এক অতিথি এসেছে এবং তিনি তাই অতিথিকে তার ডাচেসের ছবি দেখিয়ে, ঠিক আছে, তার ডাচেসের ছবি দেখিয়ে কথার মাধ্যমে তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা, ঈর্ষা এবং তাকে হত্যা করার ইঙ্গিত স্পষ্ট হয়, ঠিক আছে। তাহলে এখানে বক্তা কে থাকে? এখানে স্পিকার সে থাকে ডিউক। আর নীরব শ্রোতাকে এখানে কোনে পক্ষের একজন দূত, যে কিনা আবার এসছে রাজার কাছে বা ডিউকের কাছে আর একটা বিয়ের সম্বন্ধ নিয়ে। তো বক্তার বক্তব্যে তার অহংকার এবং নিষ্ঠুরতা প্রকাশ পায়, যা তিনি নিজেই বোঝেন না, ঠিক আছে। সেমনি আরেকটা যদি আমি এক্সাম্পলের কথা বলি তাহলে সেটা হচ্ছে কি? পরফাইরাস লাভার্স। পরফাইরাস লাভারে কি হয়? এটাও রবার্ট ব্রাউনিংয়ের লেখা আর একটা বিখ্যাত কবিতা, যেখানে একজন প্রেমিক তার প্রেমিকাকে হত্যা করে সেই মুহূর্তটিকে চিরকাল স্থায়ী করতে চায় এবং বক্তা নিজের কি মনস্তাত্ত্বিক অসামঞ্জস্য এবং উন্মাদনা প্রকাশ করে এই কবিতার মাধ্যমে। তাহলে ড্রামাটিক মোনোলগে পুরো ড্রামাটা একটা কবিতার মাধ্যমে কবি কী করেন? তুলে ধরেন, যেখানে একজন মূল স্পিকার থাকে আর একজন লিসেনার থাকে যে কিনা সাইলেন্ট থাকে। তাহলে আমরা দুজনের কথোপকথন কীভাবে বুঝতে পারি? যে স্পিকার তার কথার মাধ্যমে আমরা লিসেনারকে বুঝতে পারি এবং স্পিকারকেও বুঝতে পারি। আশা করি এই ভিডিওটাতে তোমরা বুঝতে পেরেছো ড্রামাটিক মোনোলগ সম্বন্ধে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।